এই যে ইউনিট এরিয়া, একটা হচ্ছে সোর্স থেকে কোন এই সোর্স থেকে সাউন্ডটা তোমার ট্রান্সমিট হবে, ওটা এই ইউনিট এরিয়া দিয়ে ক্রস করবে, সেটা হচ্ছে ইন্টেন্সিটি। আর সিম্পল, ওই দেখো টোটাল এনার্জি যেটা হচ্ছে তাকে কি তার এই যে রেডিয়াস, এই যে পাই আর স্কয়ার, মানে 4 পাই আর স্কয়ার, স্ফেরিক্যাল শেপ, এটা একটা স্ফেরিক্যাল শেপ, 4 পাই আর স্কয়ার, এটা তোমার ভাগ, তাহলে হচ্ছে ইন্টেন্সিটি। বুঝেছো বলো? এই যে এটা যে টোটাল এনার্জি আর কি, টোটাল যে এরিয়া আছে সেটাতে ভাগ করলে কি হচ্ছে আমার ইন্টেন্সিটি আসবে, এনার্জি। এই যে সাউন্ড ইন্টেন্সিটি সিম্পল, মানে কথা হচ্ছে এই সিম্পল ফর্মুলেশন গুলি আমাদের যদি কোথাও ডিজাইনের সময় লাগে এটা ইউজ করতে হবে, ইন্টেন্সিটি জানা আইডিয়া থাকা। নেক্সটে আছে দেখো সাউন্ড পাওয়ার লেভেল, এটাকে ইম্পর্টেন্ট, এই শব্দগুলো শব্দ ব্যবহার করে। কি লিখছে, while it would be possible to express the power emitted by a source directly in watt, the standard form of presentation is the sound power wave PWL, sound power wave, এটা কি the E by E naught, ওই আগে যেটা এনার্জি পাইছি মানে তোমার সাউন্ড এনার্জি, আর এটা হচ্ছে রেফারেন্স। এটা কিভাবে বুঝাইছি তোমাকে দেখো, এখানে PW is the sound power level, এটা ডিবি, হ্যাঁ কি বলে এটা, ডেসিবল বলে, ডেসিবল, এই যে ডেসিবল, ডিবি মানে ডেসিবল, এই যে সাউন্ড মেজারিং এর ইউনিট যেটা। তাহলে এখন এখানে দেখো কি লিখছে, পাওয়ার ইমিটেড বাই এ সোর্স এন্ড রেফারেন্স অফ লেভেল ডাব্লিউ, এর মানে কি রেফারেন্স অফ লেভেল মানে কি, এটা রিলেটিভ, যেমন তুমি মানে একটা সোর্স থেকে একটা এনার্জি তোমার জেনারেট হচ্ছে, যেখানে থেকে তুমি এটা ক্যালকুলেট করবে ওই যে রেফারেন্স। বুঝতে বলো, এক্সাম্পল এইটাই চিন্তা করো, এই একটা সোর্স আছে, এখন এটা তোমার যে সাউন্ড যেটা তোমার যেটা প্রপাগেট হয়, এটা তো এন্ডলেস, চলতেই থাকে, তাই না, এক এন্ড হওয়া পর্যন্ত। কোন রেফারেন্সে তুমি কোথায় দাঁড়ায় তুমি এটা মেজারমেন্ট করতে, সেটা হচ্ছে তোমার ই নট। বুঝাচ্ছে বলো, একটা হচ্ছে সোর্স, একটা যেখান থেকে আমি এটা মেজারমেন্ট করতেছি সেটা হচ্ছে রেফারেন্স, ঠিক আছে তো, ই নট। এটা একটা বেসিক ইউনিট আছে, তাহলে বলা হয় যে এখন কি আছে, তাহলে এগুলো এটা, তাহলে বোঝা গেল PWL, এটা একটা বেসিক তোমার ফর্মুলা আছে 10 log E by E naught। E by E naught এটা বলে, আবার ইউনিট আছে সেটা এক্সপ্রেশন, log E naught ইজ ইউনিট বেল, হ্যাঁ বেল এটা একটা ইউনিট, হ্যাঁ আবার এটা কনভার্সন করার পরে হবে ডেসিবেল, মানে বেল হচ্ছে বেসিক ইউনিট, আর এখানে ফ্যাক্টর 10 দিয়া কনভার্ট করলে ইউনিট হবে এটা ডেসিবেল, হ্যাঁ ডেসিবেল বলে আর কি। আর অনেক সময় এটাকে আবার এই যে রেফারেন্স ই নট ক্যান বি চুজেন আরবিট্রারিলি এন্ড ইজ ইউজুয়ালি 1 PW, মানে এটা পিকো নাকি একটা শব্দ আর কি, মানে সম্ভবত একটা ইউনিটের যেটা হুইচ ইজ ইকুয়াল টু এটা, এই যে পি যেটা হলো এই যে 10 টু দি পাওয়ার কত মাইনাস, এটা হচ্ছে মানে ন্যানো ওয়াট আর কি, 1 NW ন্যানো ওয়াট আর কি, এই যে 10 টু দি পাওয়ার 9। আর যেটা উইথ না ন্যানো হয়েছে মানে 10 টু দি পাওয়ার কি, আবার দেখি তো রেফারেন্স, তো এটা রেফারেন্স হলে এটা হচ্ছে তোমার ন্যানো, আর এটা হচ্ছে কি বলে পিকো, সম্ভবত পিকো ওয়াট এরকম একটা হবে। তো এটা হচ্ছে তোমার কত 10 টু দি পাওয়ার -12, এটা মান হচ্ছে 10 টু দি পাওয়ার -12, বুঝছো তো। আর ন্যানো হচ্ছে কত বলো, 10 টু দি পাওয়ার, ন্যানো হচ্ছে 10 টু দি পাওয়ার -9 ন্যানো। তাহলে এখন একটা দিছে দেখো, ক্যালকুলেট দ্য সাউন্ড পাওয়ার লেভেল whisper that emits a power 1 nanowatt and a rocket engine that emits এত মেগাওয়াট। আমরা যে পাওয়ার প্রেসার পাওয়ার মানে কত যে সাউন্ড পাওয়ার লেভেল কি হবে, এই ফর্মুলা বসে দিলে এই যে 10 ডেসিবল, এই যে সাধারণত মিটারে পাওয়া যায়, তখন মিটার যখন দেখো যে তোমার ডেসিবল মাপার যে মিটার, সেখানে এই ইউনিটের সাধারণত দেখা হয় 30 ডেসিবল 180 ডেসিবল। বুঝে আসছে বলো? তাহলে এটা সিম্পল জিনিস। তাহলে ওদের আমাদের এই মেজারমেন্ট গুলো আমরা করবো কি, আমাদের সব রেফারেন্সটা বড় একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, সেটা বলা আছে কোন রেফারেন্স থেকে আমরা নিচ্ছে। নেক্সটে আসো ইন্টেন্সিটি লেভেল এন্ড সাউন্ড প্রেসার, ভালো করে খেয়াল করো আমাদের, তাহলে ইন্টেন্সিটি লেভেল আর সাউন্ড প্রেসার লেভেল, এটা আবার দেখো ইন্টেন্সিটি পাওয়ার লেভেল মানে কি, ওই আগেরটাই, একটা হচ্ছে রেফারেন্স থেকে ইন্টেন্সিটি, আর একটা হচ্ছে তোমার সোর্স ইন্টেন্সিটি, এই ইন্টেন্সিটি লেভেল আর রেফারেন্স ইন্টেন্সিটি লেভেল, ঠিক ওই আগের মতো ইউনিট আর মিটার, কারণ আমরা জানি যে ইন্টেন্সিটি ইউনিট কি, যে ওয়াট পার মিটার স্কয়ার, এখন তোমার পিকো স্কেলে যেটা হলো যে মানটা ধরা আছে, এটা আরবিট্রারি ধরে নেওয়া হয়েছে কোন রেফারেন্স থেকে এটা মেজারমেন্ট করা হচ্ছে, এটা বলে ইন্টেন্সিটি লেভেল। আবার সাউন্ড প্রেসার লেভেল, যেটা সাউন্ড প্রেসার লেভেল, সেটা ওই আগে যে ফর্মুলা, এখানে একটা আর বেস ভ্যালু রুট মিন স্কয়ার যে ভ্যালু, সেটা দিয়ে আর হচ্ছে রেফারেন্স ভ্যালু, এটা তো বলে এটাকে বলে সাউন্ড প্রেসার লেভেল, ঠিক আছে।
এইটা আবার ওই রেফারেন্স আবার তো ভ্যালুটা দেওয়া আছে এত মাইক্রো প্যাসকেল, মানে এই যে প্রেসার দেওয়া রেফারেন্স মাইক্রো প্যাসকেল, এটা একটা কনস্ট্যান্ট। তাহলে বোঝা গেল একটা ভালো করে খেয়াল রাখবা, এই যে রেফারেন্স ইন্টেন্সিটি, তারপর রেফারেন্স তোমার এনার্জি, এটা কি বলো, এটা হলো যে রেফারেন্স তোমার কি সাউন্ড প্রেসার লেভেল, যে রেফারেন্স, এটা এই তিনটা ডাটা তোমাদের মনে রাখতে হবে। নেক্সটে আসো, এরপর আমার যেটা বেশি দরকার সেটা দেখো, এখান থেকে যেটা আমি চাচ্ছি সেটা হলো এইটা আছে, দেখো এখন সাউন্ড তো জেনারেশন হচ্ছে, এখন আমি যে কন্ট্রোলিং কিভাবে কন্ট্রোল করবো, আমরা কিছু একটা আইডিয়া দিলাম যে সাউন্ডে তোমার যে কি এনার্জি যেটা সেটা তোমার জেনারেট হচ্ছে, ট্রান্সমিট হচ্ছে, এখন আমরা এটাকে কিভাবে তোমার কন্ট্রোলে নিয়ে আসবো, কিভাবে সাউন্ডে অ্যাবজর্ব করা যায়, সেটাই সবচেয়ে বড় কথা। এই জন্য দেখবো অনেক সময় বেশিরভাগ ক্ষেত্রে যেখানে এয়ার কন্ডিশন সেখানে কিন্তু ফলস সিলিং থাকে, এই ফলস সিলিংটা কিন্তু ডেকোরেশন না, মেইন পারপাস হচ্ছে সাউন্ড অ্যাবজর্পশন। এই সাউন্ড যদি অ্যাবজর্পশন না তাহলে ইকো হবে, তখন কি হবে, এখানে একটা আনইজি মানে ফিল ক্রিয়েট হবে, যেটা কি হবে, এটা আনকমফোর্টেবল হয়ে যাবে আর কি। তো এখন এই যে অ্যাবজর্পশন যে হবে সাউন্ডটা, তাহলে আমরা অ্যাবজর্বিটি সম্বন্ধে কিছু আইডিয়া জানা থাকলে, অ্যাবজর্বিটি কাকে বলে, তাহলে তো এই ডাটা ফিলিক্স দেখো, অ্যাবজর্বিটি যেমন দেখো আমরা যেমন বলি, সে যদি দেখো এখানে যেমন একটা ইন্টেন্সিটি অফ সাউন্ড, যেমন আমাদের লাইটের ব্যাপারে আছে, লাইট ইন্টেন্সিটি যখন পড়ে কি হয়, একটা রিফ্লেকশন হয়, একটা কি, হ্যাঁ রিফ্লেকশন, একটা রিফ্লেকশন। আমরা জানি যে লাইট যখন একটা সারফেসে পড়ে, ইন্টেন্সিটি অফ লাইট, তখন কি হয়, একটা রিফ্লেকশন, একটা কি রিফ্র্যাকশন। আর সাউন্ডের বেলায় হচ্ছে সাউন্ড যখন কোন একটা ওয়ালে পড়ে, তাহলে কি হবে, একটা হচ্ছে রিফ্লেকশন আর একটা হচ্ছে কি অ্যাবজর্পশন। এর মানে কি, অর্থাৎ এখানে যে ইন্টেন্সিটি অফ সাউন্ডটা পড়বে, কিছু অ্যাবজর্ব হয়ে যাবে, বাকিটাকে রিফ্লেক্ট করবে, বুঝেছে বলো। তাহলে এখন এখন মেন উদ্দেশ্য হচ্ছে যে আমাদের তোমার ডেকোরেশন যেটা আমরা করতেছি, বা আমরা ওয়ালে যে কোনো ইনসুলেটর বসাই বা কোনো বসাই, তাহলে কি হবে, এটা মেন পারপাস হচ্ছে যাতে সাউন্ডটা, এই জন্য দেখবা এই যে বিশেষ করে কনফারেন্স গুলোতে কাঠের ই থাকে, একটা কাঠের একটা ফলস একটা ই থাকে, এটা একটা তো ডেকোরেশন, তার চেয়ে বড় কথা সাউন্ড অ্যাবজর্পশন, যাতে আমার কোনো ইকো না হয়, রিফ্লেকশনটা যত কমানো যায় তত ভালো হবে। অর্থাৎ সাউন্ড তো জেনারেট হবে, এটাকে যত বেশি অ্যাবজর্ব করতে পারো তত বেশি এটা পারফেক্ট হবে। আর যদি রিফ্লেকশন করে তাহলে কি হবে, এটা ইকো হবে, জায়গায় জায়গায় ইকো হয়ে গেলে কি হবে, বারবার রিপিটিশন হবে। তাহলে অ্যাবজর্ব যেটা ইনসিডেন্ট করতেছে এটা টোটাল, এটা যে অ্যাবজর্বিটি করতে যেতেছে আই অ্যাবজর্পশন, যেটা অ্যাবজর্ব করলো সেটা অ্যাবজর্ব বলে তোমার অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট বলে, এই যে আলফা, এই যে অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট। অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট কাকে বলে, তাহলে আমরা যে পরিমাণ সাউন্ড অ্যাবজর্ব করলো আর যে পরিমাণ তোমার এখানে এক্সট্রাক্ট করলো, এই দুটা রেশিওকে বলা হয় কি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট, ঠিক আছে। তো এটার ইউনিট আছে তো আমার জানাই আছে, ওয়াট পার মিটার স্কয়ার, ওয়াট পার মিটার স্কয়ার। হ্যাঁ, এখন এই দেখো এই মান কি লিখছে সব, ইন দা অর্ডার অফ ম্যাগনিটিউড অফ আলফা মাইট বি ফ্রম এত টু এত ফর কংক্রিট এন্ড এত টু এত ফর অ্যাকোস্টিক ম্যাটেরিয়ালস। এইটা একটা ইম্পর্টেন্ট জিনিস, বুঝেছো, এই যে ভ্যালুটা, এই যে ইন অর্ডার টু ম্যাগনিটিউড অফ আলফা মাইট বি এত টু এত কংক্রিট এন্ড এত টু এত, অর্থাৎ কংক্রিট যদি ওয়াল হয় তো ওটা কম্পোজিশন এরকম হইতে হবে যাতে সে অ্যাবজর্বিটি থাকে এটা। আবার যদি তোমার অ্যাকোস্টিক ম্যাটেরিয়াল যেটা থাকে, ওই যে বললাম যে ফল সিলিং হইতে পারে, অ্যাসবেস্টস হইতে পারে, উড হইতে পারে, মানে স্ক্রিন হইতে পারে, সেটার একটা এরকম লিমিট দেওয়া আছে, এটা তোমার সাউন্ড অ্যাবজর্পশন মিনিমাম এটা আমরা থাকতে হবে, নাহলে কেউ ইকো হবে আর কি, বুঝেছে বলো। এইটা একটা জিনিস গেল আমাদের। এখন আসো এটা ক্যালকুলেশনটা আমি দেখো এখানে বিভিন্ন মেটেরিয়ালস দেওয়া আছে, ক্যালকুলেশনে কিভাবে করবো দেখো। এখন আসো, আমার একটা রুমের ভিতরে তো অনেক ধরনের অ্যারেঞ্জমেন্ট থাকতে পারে, এক জায়গাতে শুধু ওয়াল আছে, ওখানে ফল সিলিং আছে, এখানে জানালা আছে, এখানে দরজা আছে, নানান ধরনের কি এখানে তোমার ইয়া থাকতে পারে। তাহলে টোটালটা আমি অ্যাবজর্পশন কোএফিসিয়েন্ট আলফা টোটালটা কিভাবে ক্যালকুলেশন করবো, বুঝতে বলো। এর মানে কি, সে ধরো সাউথ ওয়াল, ওখানে শুধু কংক্রিট এবং ওর একটা অ্যাবজর্বিলিটি আছে, মানে অ্যাবজর্বিলিটি আছে, ঠিক আছে না, যেটা আছে। এরপর তুমি আবার ধরো একটা হচ্ছে ফল সিলিং, ওর এরিয়াও আছে, আবার কি ওর অ্যাবজর্বিলিটিও আছে। এরকম যতগুলো আছে সবগুলোর টোটাল সাম ডিভাইডেড বাই টোটাল এরিয়া, যেটা আমরা যেটা বলি অ্যালজেব্রিক সাম, বুঝে আসছে বলো। ফর এক্সাম্পল একটা রুমের ভিতরে ফল সিলিং আছে, ওয়াল আছে, দরজা আছে, যতগুলো ধরনের টাইপস অফ মেটেরিয়াল থাকুক না প্রত্যেকটার ইন্ডিভিজুয়ালি কি করতে হবে, অ্যাবজর্বিলিটি মেজারমেন্ট করতে হবে, এবং তার স্পেস মানে কি এরিয়া গুণ করে যে টোটাল হবে বা যে টোটাল এরিয়া ভাগ করলে আমরা এভারেজ অ্যাবজর্বিলিটি পাওয়া যাবে।
আমি এতটুকু ক্লিয়ার করতে পারছি? স্যার দরজা জানালা এগুলা কি সাউন্ড অ্যাবজর্ব করবে নাকি? অবশ্যই করতে হবে, ওটা প্রপার্টিটা থাকতে হবে, এটা তো করবে, কিন্তু একটা হচ্ছে ওই কোয়ালিটি এরকম বানাইতে হবে, মানে এটা হচ্ছে যত মিনিমাম রাফ সারফেস যত করতে পারবে তত ভালো। স্যার রুম ওয়াল ওই একই সেটাই, মানে এটা নির্ভর করতেছে মেটেরিয়ালসের উপর, কিন্তু আমরা করি উল্টাটা, আমরা করি যত এটাকে স্মুথ করা যায়। আসলে স্মুথ করলে কি হবে, প্রবলেম কি হবে বলো, ওই যে সাউন্ড কি রিফ্লেকশন বেশি হবে, যার জন্য এগুলো মানুষে কি হবে হ্যাজার্ড তৈরি করবে, ঠিক আছে না? এই জন্য তোমার যে কাঠের যে উডেন, তোমার উডের অ্যাবজর্বিটি বেশি, এটা কি থাকে, মানে উডের অ্যাবজর্বিটি বেশি, সেজন্য কি করে ওইটার ভিতরে একটা তোমার ডেকোরেশন করে, দেখতেও সুন্দর লাগে, আর ওখানে অ্যাবজর্বিটি বাড়ে। স্ক্রিন এটা অ্যাবজর্ব, এই জন্য দেখো অনেক সময় পর্দা হেভি পর্দা দিয়ে দেয়, হেভি পর্দা দেওয়ার মিনস মানে ওখানে সাউন্ড অ্যাবজর্পশন হয়। যে ফলস সিলিং, এটা শোলা, এটা অ্যাবজর্বিটি অনেক বেশি, এই যে ফলস সিলিং দিয়ে দেয়। আমাদের এয়ার কন্ডিশন ডিজাইনিং এই জিনিসটা ওদের মাথায় রাখতে হবে, যখনই আমি ডিজাইনার তখন আমাকে দেন এই সাউন্ডের ব্যাপারটাকে আমার কনসিডারেশন আনতে হবে। কি হবে, আমি যতই পারফেক্ট ডিজাইন করি কিন্তু কি হবে, এই নয়েজ পলিউশনের জন্য আর কমফোর্ট হবে না, ঠিক আছে? বুঝে আসছে বলো? আচ্ছা এইটা গেল, পরে আর একটু তোমার একটা আইডিয়া দেই, এগুলো দরকার নেই তোমাদের। এই এখন আসো, যেটা হচ্ছে যে তোমার ডিজাইনে আমাদের কি কি রাখতে হবে সেটা হচ্ছে কথা। দেখেন একটা এই যে এইটা একটা দেখো আমাদের অ্যাক্সেসরি অ্যাকুস্টিক নয়েজ কিভাবে করবে, যেমন সে ধরো ভাইব্রেশন আইসোলেটর, বুঝাতে সে ধরো একটা তোমার কম্প্রেসার তুমি বসাবা, ফাউন্ডেশন করে বসাবা, এখন কম্প্রেসার যদি তুমি মনে করো যদি এটা ওটা তোমার ফ্লোরের সাথে ফিক্সড করে দাও, তাহলে কি হবে, ওই কম্প্রেস তো ভাইব্রেট করবেই, সাথে কি হবে তোমার ওই ওই ভাইব্রেশনটা কোথায় চলে যাবে, ওই তোমার কি ফ্লোরে চলে, ফ্লোর থেকে কোথায় যাবে, ওয়ালে যাবে, ওখান থেকে ডাক্টে যাবে, ডাক্টের বিভিন্ন জায়গায় চলে যাবে। এই জন্য নিয়ম কি হয়েছে কি, ওই দেখো নিচে আইসোলেটর, মানে এখানে স্প্রিং, এই যেটা তোমার কি হয় তো ভাইব্রেশন অ্যাবজর্বার, এটাতে আমি তো পড়তে ধরো চাই মানে একটা কম্পিউটার নিচে এটা বসে, তাহলে কি হবে, ভাইব্রেশন হবে ঠিকই, কিন্তু সে সব পুরা এখানে অ্যাবজর্ব করে ফেলবে, এটা তোমার ফ্লোরে আর যাবে না। এইটা একটা করে, অথবা এক করতে হয় সন্দেহ যে ফাউন্ডেশনে আলাদা ফাউন্ডেশন করতে হয় ফ্লোর থেকে। তোমার এটা আমরা ইন্ডাস্ট্রিতে ম্যানেজমেন্টে আমরা দেখছি, পড়াইছি যে এটাকে পুরো আইসোলেট করতে, একদম মাটির সাথে এটা আলাদা করে তারপর ওখানে তোমার মেশিনটা বসাইতে হয়, উদ্দেশ্য যে এই যে ভাইব্রেশন যে কি হবে, বিল্ডিং ক্র্যাক করে যাবে, ফ্লোর ক্র্যাক করে যাবে আস্তে আস্তে ভাইব্রেশন, যেজনকে এইটা হচ্ছে তোমার কি বলো আইসোলেটর, এটাকে ইউজ করা, বুঝে আসছে? এটার উপরে তোমার মেশিনটা বলবে, এই যে এটার উপরে তোমার মেশিনটা বলবে, তাহলে কি হবে, এখানে তো স্প্রিং এ কি মানে তোমার যে কয়েল স্প্রিং সেটা ভাইব্রেশনটাকে অ্যাবজর্ব করবে, এইটা একটা হতে পারে। এখন তোমার এটা না একটা হলো সমাধান যে আমাদের যতগুলো মুভিং কম্পোনেন্টস আছে সেখানে এটা বসে দেবে, কিন্তু ডাক্টের কি অবস্থা, ডাক্ট যেমন সে মনে করে দোতলায় ডাক্টে একটা, দোতলায় যেখানে আমার এন্ট্রি সেখানে একটা মানে ইকো তৈরি হয়েছে, এখন আমি এটা তুলে এটা অন্য জায়গায় ট্রান্সমিট আমি বন্ধ করবো কেউ, বুঝতে পারিনি। সে ধর ডাক্টের ভিতরে মানে একটা ব্রাঞ্চে একটা ইকো হইলো, এটা কি করবো, ডাক্টের মাধ্যমে অন্য জায়গায় ট্রান্সমিট হয়ে যায়, তখন এটাকে থামাবো কি, এই জন্য থামানোর জন্য দেখো এখানে একটা ডিভাইস ইউজ করা হয়, সেটা তোমার এই যে কি বলে এটাকে দেখো, সাউন্ড অ্যাটেনুয়েটর, এটা কিছু না, এটা কত একটা মানে যাতে মানে কি বলে ডায়াফ্রাম, যেটা ডায়াফ্রাম, রাবারের ডায়াফ্রাম, এর মানে কি এটা যে প্রত্যেকটা মানে কিছু দূর পর পর তোমার এখানে মাঝে মাঝে এইগুলো তোমার সেট করে হবে, দিতে হবে রাবারে, কি হবে মানে এটা কি করে মানে তখন পুরা কমপ্লিট ডাকটা তোমার ভাইব্রেট করবে, ভাইব্রেশনটা থামে এখানে অ্যাবজর্ব করে ফেলবে, মানে এখানে সাউন্ডটা এটা অ্যাবজর্ব করে ফেলবে, তখন বাকিটা ফ্রেশটা আবার সামনে আগায়, বুঝেছে বলো? আমরা যে দেখবে অনেকগুলো বড় বড় যে ইন্ডাস্ট্রি দেখবা, এই যে যখন পাইপ লাইন করে, এই পাইপ লাইন মাঝে মাঝে কিছু তোমার হোস পাইপ দিয়ে দেয়, মানে রাবারের হোস পাইপ, কেন দেয়, ওই যে তোমার সাউন্ডটা যদি এখান থেকে আগে ট্রান্সমিট না করতে পারে, ওখানে যদি এটা অ্যাবজর্ব করে ফেলে, বুঝে আসছে বলো? তাহলে এই দুইটা জিনিস সাধারণত ব্যবহার করা হয় তোমার ডাক্টের মধ্যে, একটা হলো তোমার ওই ফাউন্ডেশনের জন্য, আর একটা তোমার যে ডাক্টের মাঝে মাঝে দিলে কি হবে, আমার সাউন্ডটা ট্রান্সমিটের সামনে যাবে না, বুঝলে? এখন কোথায় কোথায় দিবে, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি, সেটা একটা কনফারেন্স রুম আছে, তারপরে আছে তোমার হাউজিং আছে, সুতরাং কি আমি কনফারেন্স রুমের ডাক্তার যেখানে শেষ ওখান থেকে আমি এটা লাগাই দিই, তাহলে কি হবে, এখান থেকে কোনো কারণে তো সাউন্ড তো জেনারেট হবে, কিন্তু এটা ওখান করে ট্রান্সমিট করবে, বুঝে আসছে বলো? এই হলো তোমাদের একটা মোটামুটি আইডিয়া। এখানে বেসিক্যালি তোমার থাকবে মেইনলি যে তোমার এই যে যদি
একটা কোশ্চেন সাধারণত অর্ধেক থাকে এখানে কন্ট্রোল থেকে কন্ট্রোলার এটা মিলায় একটা অর্ধেক কোশ্চেন থাকে আর কি। আর যেহেতু ওখানে ভাস্ট সিলেবাস, এখানে জাস্ট একটু আইডিয়া দেওয়া হয়েছে যে এই জিনিসটা যেন আমাদের ডিজাইনের সময় কনসিডারেশনে থাকে। এটা হইতে পারে যে তোমার সাউন্ড কি সাউন্ডের পলিউশনটা কিভাবে হয় এবং কি কোন সোর্স থেকে তোমার সাউন্ডটা ট্রান্সমিট হয়। আবার কথা হচ্ছে এটা যদি আমি মানে অ্যাবজর্বিটি মানে যে আমাকে যদি আমরা কি করে এই সাউন্ডটাকে কিভাবে কন্ট্রোল করব, কন্ট্রোল তো বলতে বোঝাচ্ছে এটা অ্যাবজর্পশন। কন্ট্রোল তো আর কোনো উপায় নাই, সাউন্ড তো হবেই, কিন্তু কন্ট্রোলে একটা হচ্ছে তোমার যে ফাউন্ডেশন যেগুলা, এই যে তোমার যে ভাইব্রেশন আইসোলেটর, এটাকে বসাবো অথবা কি অ্যাটেন্ড বসাবো, তাহলে আমাদের কি মোটামুটি এটা কন্ট্রোলে চলে আসবে। ঠিক আছে, বলো। একটু তাড়া করতেছি কেন, আজকে আমার একটা ভাইবা আছে বুঝছো, যে পিএইচডি বলে একটা ভাইবা আছে, এই জন্য খুব দ্রুত পড়ায় ফেললাম আর কি। পরে তুমি একটা ডিসকাস করতে প্রবলেম হয় আমার সাথে ডিসকাস করে, ঠিক আছে? জি স্যার। এখন যেটা হলো তোমাদের কাজ হবে, আমার অ্যাটেন্ডেন্স গুলো একটু ক্লিয়ার করে দিও, আর সোমবার দিন ইনশাআল্লাহ ওই যে তোমরা একটু প্রস্তুতি নিয়ে আসো। হ্যাঁ বলো। স্যার অ্যাটেন্ডেন্সটা ওই এক পেজে স্যার ডেট অনুসারে দিয়ে দিলে হবে না স্যার? আমি কালেক্ট করছিলাম স্যার, মানে এক পেজে দিলে দিয়ে দাও, অসুবিধা নাই, কোনো সমস্যা নাই। এক পেজ মানে স্যার ভালো হবে। ফরওয়ার্ড করে স্যার ওই ডেট অনুসারে স্যার। হ্যাঁ দিয়ে দাও, এটা আরো ভালো হবে, দিয়ে দাও, ঠিক আছে? স্যার কারণ অনেকগুলা মেল পাঠাইতে গেলে স্যার না সমস্যা না হয়ে না, যাবে। আমারই সমস্যা হচ্ছে, আমার ওগুলো প্রিন্ট দিতে খুব কষ্ট হচ্ছে। জি স্যার, আমি আপনার জন্য সুবিধা করে দিব স্যার। হ্যাঁ ঠিক আছে। আর হলো তোমরা শোনো, ওই যে বলেন স্যার। সোমবার দিন কিন্তু তোমরা যে যেখানেই থাকো না কেন, ওই যে তোমার ওই যে এইগুলো টেবিল বা গ্রাফ গুলো, ওইটা একটা প্রিন্ট আউট নিয়ে আগে কাছে নিয়ে বসলা, তারপরে এটা প্রিন্ট নিয়ে নিজেরা করো, ঠিক আছে? নিজেরা, বরং আমি চাচ্ছি যে হ্যান্ড রাইটিং তোমাদের করে টাইপিং না, ওই হাতে যেটা করো হাতেই করবা। আমি দেখতে চাই যে তোমরা একটু প্র্যাকটিস করছো, বুঝে আসছো? স্যার আমাদের মেলটা করে দিয়েন স্যার, আর ওই এই যে এখনই দিচ্ছি আমি। স্যার চার্টগুলো স্যার ওই সাথে মেললে দিয়ে দিয়েন স্যার, যেগুলো না লাগবে। না, ওটা তো ওই একসাথে দিয়ে দিছি না, রেফারেন্স দিয়ে। আচ্ছা আচ্ছা জি স্যার জি স্যার। ওইটাই, ঠিক আছে। আচ্ছা, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।